আমি মালা ভট্টাচার্য। আজ 4/1/2024। আজ আমি কবিতা সিংহের লেখা হাতের রেখায় খুন গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। দার্জিলিংয়ে তখন সিজন চলছে। অনুপম হঠাৎ বলে বসলো, চল অসিত, দার্জিলিং যাওয়া যাক। আমি বললাম, হোটেলে জায়গা পাবি? অনুপম আমার হাতটা ধরে বলল, দেখি হাতটা। তারপর খুব নিরীক্ষণ করে দেখছে এইভাবে খানিকক্ষণ ভ্রু কঞ্চিত করে দেখে বলল, যা হোক একটা জুটে যাবে, দেখিস। অতএব বাক্স বিছানা বেঁধে দার্জিলিং। বলতে ভুলেছি, অনুপম ভাগ্য গণনা করে, আর ভাগ্য গণনার সূত্রে বহু রকম মানুষের সঙ্গে তার চেনা জানা, আলাপ পরিচয়। দুর্বল মুহূর্তে বহু মানুষ তাদের মনের কথা অকপটে বলে ফেলে অনুপমকে, গোপন বাসনা জানিয়ে ফেলে। আর সত্যি কথা বলতে কি, যদিও জ্যোতিষশাস্ত্রে আমার বিশ্বাস নেই, কিন্তু অনুপমকে আমি দারুণ বিশ্বাস করি। যারা তাকে হাত দেখায় তাদের মতে অনুপম নাকি দারুণ ভবিষ্যৎ গণনা করতে পারে। দার্জিলিংয়ে গিয়ে যখন কোনো হোটেলে জায়গা পাওয়া গেল না, তখন অনুপমকে ক্লান্ত শ্রান্ত গলায় কথা শোনাতে ছাড়লাম না। বললাম, কি খুব যে হাত দেখে বলেছিলি একটা কিছু জুটে যাবে। যা, সে তো ঠাট্টা করেছিলাম, কিন্তু সত্যি বলতে এখন কোথায় যাই? যেমন খিদে পেয়েছে তেমনি ঘুম। হোটেলের গেটের বাইরে সুটকেস আর বেডিং রেখে আমরা দুজন ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। একজন স্যুট পরা ভদ্রলোক অনুপমকে দেখে হঠাৎ থেমে দাঁড়িয়ে বললেন, আরে অনুপম না? অনুপম লাফিয়ে উঠে বলল, অনিল চৌধুরী। হোটেলে জায়গা পাসনি তো বেশ হয়েছে, থাক ঠান্ডায় বসে, সারা রাত বাইরে বসে জমে শক্ত হয়ে যা। অনুপম এবার নিজের মেজাজ ফিরে পেয়েছে, হেসে বলল, তুই এখানে আছিস, তাহলে আর হোটেল খুঁজবই বা কেন? নে চল, তোর আস্তানায় উঠি। পথে যেতে যেতে অনিল চৌধুরীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল অনুপম, পদস্থ সরকারি কর্মচারী, দার্জিলিংয়ে পোস্টেড। অনুপমের কলেজ জীবনের বন্ধু। মনে হলো এককালে খুব দহরম মহরম ছিল দুজনের। অনুপমকে দেখে দারুণ খুশি হয়ে গেছেন ভদ্রলোক। ফাও আমাকে দেখেও অখুশি হননি। আমার দিকে ফিরে অনুপম গর্ব ভরে বলল, দেখলি, হাত দেখতে জানি কি জানি না, জায়গা জুটে গেল কি না বল? আমি বাধ্য হয়ে বললাম, জানিস বাবা, জানিস। হলো। আমাদের কথোপকথন শুনেছিলেন অনিল চৌধুরী। এবার সরব হয়ে বললেন, ধ্যাত, ও কিছু জানে না। কলেজ লাইফে আমরা ছিলাম ওর জ্যোতিষ বিদ্যা চর্চার গিনিপিগ। হাত দেখে যত সব হাবিজাবি বলতো, আমার সম্বন্ধেও অনেক বাজে কথা বলেছে, একটিও মেলেনি। অনুপম উত্তেজিত হয়ে বলল, এই মেলেনি? বল, আমি বলিনি তুই রাজকার্য করবি? হ্যাঁ, তোর অনেক টাকা হবে, পিতৃকুলের বিষয় পাবি অনেক, তা অবশ্য পেয়েছি। বলিনি তোর বিদেশ যাত্রা হবে? হ্যাঁ, তাও হয়েছে অবশ্য। তবে? অনিল চৌধুরী এবার সলজ্জভাবে বললেন, যাহ, সেসব কি আর বলা যায়? আরও যেসব বলেছিলি। অসিতবাবুর সামনে প্রথম আলাপেই বলতে কীরকম যেন সংকোচ হচ্ছে। সংকোচের কিছুই নেই, ও আমার প্রাণের বন্ধু। তুই যেমন ছিলি কলেজ লাইফে, ওর কাছে আমি কিছুই গোপন করি না। অনিল চৌধুরী এবার একটু অপ্রস্তুতের মতন হাসলেন। ভদ্রলোক অত্যন্ত সুপুরুষ, সুন্দর সাজানো দাঁত, এমন সাজানো হাসলে ভারী সুন্দর দেখায়। না মানে আমার লাভ লাইফ, ম্যারেড লাইফ সম্বন্ধে তুই যা বলেছিলি। কেন, মেলেনি বলতে চাও? অনুপম কটমট করে অনিল চৌধুরীর দিকে তাকিয়ে ছদ্ম রাগে ফেটে পড়ে বলল, না, ধোয়া তুলসী পাতা তুমি। বুকে হাত দিয়ে বলো, স্ত্রী ঘটিতেও কোনো প্যাচে পড়নি তুমি? বিলেতে, কলকাতায়, চাকরির জায়গায় সে অমন অনেকেই পড়ে, কিন্তু আমার স্ত্রী? হ্যাঁ, তোমার স্ত্রী। বলো বলো। বলতে আর হলো না। সামনেই চমৎকার গেট, বাগান, মরশুমি ফুলে সাজানো মস্ত বাংলো প্যাটার্নের বাড়ি। একেবারে গেটের কাছে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়েছিলেন যিনি, তিনিই অনিল চৌধুরীর স্ত্রী। স্ত্রীকে দেখে মুহূর্তেই মুখের চেহারা বদলে গেল অনিল চৌধুরীর। মুখের রেখাগুলো কেমন ভালোবাসায়, শান্তিতে, নির্ভরতায় নরম হয়ে গেল। মিনতি, অনুপম রায় আর অসিত মিত্র আমার বন্ধু। হোটেলের জায়গা পাননি, খুব শিক্ষা হয়েছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। গেট খুলে হেসে মিনতি বললেন, বেশ করেছো, আসুন, ভিতরে আসুন। তার মুখখানিতে লাবণ্যের আলো মাখানো, ভারী কোমল চেহারা,
হাতির দাঁতের মতন ফর্সা গায়ের রং, দাঁতগুলি ঝকঝকে সাজানো, পাতলা দুটি ঠোঁটে হালকা গোলাপির ছোঁয়া। দেখলে প্রথমটা মনে হয় ঠোঁটে রং দিয়েছেন। পরে সদ্যস্নাতা মিনতিকেও দেখেছি, অমনি পাতলা রঙিন ঠোঁট, গোলাপি গাল, ঠোঁটের গালের স্বাভাবিক রং অম্লান রয়েছে। চাপা গলায় অনিল চৌধুরী অনুপমকে বললেন, ইউ আর রং মাই ডিয়ার ফ্রেন্ড, ইট ইজ নট এ ফিয়ার বাট অ্যান এঞ্জেল। এঞ্জেল তো বটেই। পরনে হালকা হলুদ রঙের শালের শাড়ি, শাড়ির উপর গরম কোট, কোটের উপর পশমের চাদর, লম্বা বিনুনি কোমর ছাড়িয়ে আরও নিচে নেমেছে, গায়ে গোলাপি নাইলনের মোজা আর মখমলের নেপালি চটি পায়ে। আমি বাড়ির মধ্যে ঢুকে আমাদের আরও ভালো লাগলো। চমৎকার সাজানো ড্রয়িং রুম, ডাইনিং রুম, এমনকি গেস্ট রুম দুটিও সুন্দর সাজানো। যেন মিনতি চৌধুরী জানতেন আজ সন্ধ্যায় অবেলায় আমরা এসে পড়ব। আমরা মিনতির প্রশংসায় সরব না হয়ে পারলাম না। দুজনে মিলে একটি গেস্ট রুমেই আশ্রয় নিলাম, আর একটি খোলা হলেও সেটিতে গেলাম না। রাতে মিনতির রান্না করা পোলাও আর মুরগির মাংস খেয়ে উদ্গার তুলতে তুলতে আমরা 3 জন পুরুষ ড্রয়িং রুমে বসলাম। মিনতি আর এলেন না। দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এবার আপনাদের স্টাক পার্টি চলুক, আমি শুতে যাচ্ছি। মিনতি চলে যেতেই অনিল চৌধুরী বললেন, ব্র্যান্ডি চলবে? খাওয়ার পর সত্যিই বেশ শীত করছিল। অনুপম বলল, হোক না, একটু মেডিকেটেড ডোজ। অনিল চৌধুরী উঠে বেয়ারাকে ব্র্যান্ডি দিতে বলতে গেলেন। সেই ফাঁকে নিচু গলায় আমি অনুপমকে প্রশ্ন করলাম, ওর বউ সম্বন্ধে ওকে কি ভবিষ্যৎবাণী করেছিলি? কি আর বলবো, বলেছিলাম তোর বউ হবে মার্ডারেস, খুনি। আমি চমকে উঠে বললাম, কি বলছিস তুই? ঠিকই বলছি, অনিলের হাতে ভীষণ স্ট্রং সাইন আছে, কোষ্ঠীতেও, ও চিহ্ন বদলাবার নয়। কিন্তু তুই মিনতি চৌধুরীর হাত দেখেছিস? দেখেছি। কখন? যখন খাবার পরিবেশন করছিলেন, হাত পেতে পেতে তিনি চিনি ঢালছিলেন, দেখেছি। কি দেখেছিস? সি ইজ এ মার্ডারেস, খুনি। যা, আমি বিশ্বাস করি না। আমি করি, তবে চিহ্নটা ম্লান হয়ে এসেছে, হয়তো ও খুন করেছে অলরেডি। আমি আরও প্রশ্ন করতে যাচ্ছিলাম, অনিল চৌধুরী ঢুকলেন, সঙ্গে বেয়ারা, আর ট্রেতে 3 গ্লাস সত্যি মেডিকেটেড ডোজ ব্র্যান্ডি। ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে সোফায় ডুবে গিয়ে অনিল চৌধুরী বললেন, মন খারাপ করিস না অনুপম, সব গণনা তো আর মেলে না। বল, এতক্ষণ দেখলি তো মিনতিকে, বল কত ভালো বউ পেয়েছি আমি। তোর গণনা টননা মিলল না আর, বুঝলি? অনুপম চুপচাপ ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে মৃদু মৃদু হাসতে লাগলো। অনিল চৌধুরী চাপা গলায় বলল, জানিস, এই একটি মেয়ে মিনতি আমার সমস্ত জীবনটাকে কিভাবে বদলে দিয়েছে। ক্লান্ত গলায় অনুপম বলল, বউয়ের প্রশস্তি করার সময় আর পেলি না অনিল? তার চেয়ে বরং এখন জমিয়ে একটা ভূতের গল্প কর। আরে তাই করছি। সত্যি, ভূতটুত আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকাল করি। জানিস, মিনতির জীবনের সঙ্গে একটা অদ্ভুত অলৌকিক রহস্য জড়িয়ে আছে। সেই রহস্যের ঘটনাটাই সাপে বর হয়ে আমাদের দুজনের জীবন বদলে দিয়েছে, জানিস? ঘটনাটা শুনলে বুঝবি মিনতি কত ভালো। যেসব অতীন্দ্রিয় লোকের খবর আমরা জানি না, সেখান থেকেও মিনতির জন্য সাহায্য আসে। অনুপম এবার সোজা হয়ে বসে একটা সিগারেট ধরিয়ে বলল, ঠিক আছে, হাউ আই অ্যাম ইন্টারেস্টেড, বল। সিগারেটের ধোঁয়া ছেড়ে অনিল চৌধুরী বললেন, মিনতি ছিল বাপ মা হারা গরিব একটি মেয়ে, মামার বাড়ি মানুষ। আমি তখন রৌরকেল্লায় পোস্টেড, সেন্ট্রাল গভর্নমেন্টে একটা মোটামুটি চাকরি করি। আমি যে ফ্ল্যাটে থাকতাম, তার পাশের ফ্ল্যাটের একটি মেয়ের সঙ্গে তখন আমার পুরোদমে প্রেম চলছে। আমার প্রথম স্ত্রী রুচি ঘটনাটা সচক্ষে দেখে, মানে আমার আর অতসীর প্রেম। মাঝরাতে নিজের বিছানা থেকে উঠে আমি পড়াশোনার ছোটো করে পাশের ঘরে যেতাম। অতসী 2টো ফ্ল্যাটের মাঝের দরজা খুলে আমার কাছে চলে আসতো। ব্যাপারটা ধরা পড়ার পর রুচির কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, শপথ করি আর অমনটা হবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি। আবার একদিন অতসীর সঙ্গে, সেই দিন রাতেই রুচি শাড়িতে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। তবে সে মরার সময় আমাকে জড়ায়নি। ব্র্যান্ডিতে চুমুক দিয়ে অনিল চৌধুরী বললেন, অসিতবাবু, আপনি হয়তো আমাকে খুব ঘেন্না করছেন। তা করুন, ভাবতে আমার নিজেরই অবাক লাগছে যে
সেই লোকটি কি সত্যিই আমি? আমি একদিন যে নোংরা কাজ আমি করেছি, আজ সেই কথাগুলো কেবল মুখে আনতেই আমার নিজেকে এত অসুচি মনে হচ্ছে কি বলবো। জানবেন, এসবই কিন্তু মিনতির জন্য। ও সত্যিই দেবী। অনুপম বলল, তারপর? যে অতসীর জন্য এত কাণ্ড, সেই অতসী কিন্তু কিছুতেই আমায় বিয়ে করতে রাজি হলো না। আমি যখন স্ত্রী বিয়োগ যন্ত্রণা আর অতসীর জন্য তীব্র পরকীয়ার আকর্ষণ অনুভব করছি, তখন অতসী আরেক আমেরিকা ফেরত ইঞ্জিনিয়ারের সঙ্গে ঘুরতে আরম্ভ করেছে। আমাকে আর পাত্তা দিচ্ছে না। মাস 6 মধ্যে মা, বাবা, বৌদিরা আবার পেরাপেরি শুরু করলেন, বিয়ে করতে হবে। আমারও অনিচ্ছা ছিল না। তাছাড়া অতসীকেও তো দেখিয়ে দেওয়া হবে যে দাগি আর খুঁতে হওয়া সত্ত্বেও আমার বিয়ে হচ্ছে। এবার কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কেবল পাত্রী বিবেচ্য, কোনো দাবি দেওয়া নেই, প্রকৃত সুন্দরী কন্যা চাই। একরাশ ফটো থেকে 3-4টে ফটো বাছলেন মা। খোঁজ খবর নেওয়া হতে লাগলো। শেষ পর্যন্ত যাকে সবচেয়ে পছন্দ হলো মায়ের, আরও খবর নিতে জানা গেল সে অর্থাৎ মিনতি রুচিরই মামাতো বোন। গরিব মামার গলগ্রহ, শরীর ভরা রূপ ছাড়া বেচারির আর কিছুই নেই। মামা আবার পয়সা রোজগারের জন্য মিনতিকে অফিস পাড়ার থিয়েটারে নামাতো। ভালো অভিনেত্রী বলে সুনামও হয়েছিল খুব, কিন্তু ওর গাম্ভীর্যের রক্ষা কবচ ভেদ করে কেউ ওর দিকে এগোতে সাহস করতো না। আমি তো মিনতিকে দেখে মুগ্ধ। বিয়ের কথা যখন চলছে, হাতে মাত্র মাসখানেক সময়, তখন রৌরকেল্লায় ফিরে বিয়ের জন্য ছুটি আর টাকা পয়সার ব্যবস্থা করতে গেলাম। সেখানে গিয়ে শুনলাম অতসী সেই ইঞ্জিনিয়ার ছোকরার কাছে ঘা খেয়েছে। আবার মধ্যরাত্রে আমাদের সেই পুরনো অভিশাস শুরু হলো। অতসী আবদার করলো বিয়ে ভেঙে দিতে হবে। আমি অতসীর আকর্ষণে তখন এমন মুগ্ধ যে কলকাতায় ফিরে এলাম মাকে বাবাকে সমস্ত ব্যাপারটা খুলে বলবার জন্য। ফিরে এসে শুনলাম কনের বাড়ি নাকি আমার নামে যা তা বদনাম দিয়ে চিঠি এসেছে। আমার নাকি চরিত্র খারাপ, অতসী বলে একটি মেয়ের সঙ্গে আমার প্রেম আছে। এই সব চিঠি পড়ে কনের দরিদ্র মামা পর্যন্ত বিয়ে ভেঙে দিতে চান, কিন্তু বিয়ে ভাঙতে চায় না স্বয়ং মেয়ে। আরও শুনলাম মেয়েটি নাকি বলেছে আমি তার জন্মান্তরের স্বামী। আমার সঙ্গে নাকি তার গাঁটছড়া বাঁধাই আছে। তাছাড়া সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তার সঙ্গে সত্যি একদিন দেখা করলাম, মনে আছে, ভিক্টোরিয়ায় দুপুরবেলা। অনিল চৌধুরী পাশের বোতল থেকে আরেকটু মেডিকেটেড ডোজ নিজের গ্লাসে ঢেলে নিলেন। বেয়ারা করিডোরের আলো নিভিয়ে দিল। অনিল চৌধুরীর পাশে শুধু একটি শেড দেওয়া দাঁড়ানো আলো জ্বলছে, আর বিদ্যুতের রুম হিটারের লাল কয়েলের আগুন ছাড়া ঘরে আবছা অন্ধকার। অনিল চৌধুরী দেখতে পাচ্ছিলেন না। তার পিছনের দরজার পর্দা ঈষৎ তুলে দাঁড়ালেন একজন বয়স্কা মহিলা। মাথার চুল কাঁচা পাকা, চওড়া শতরঞ্জ পাড় ধনেখালি শাড়ি, ঘরোয়া করে পরা, চিবুকে আঁচিল, মাথায় ঘুমটা টানা। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আস্তে আস্তে পিছনে সরে গেলেন মহিলা। একে খাবার টেবিলে তো দেখিনি, অনিলের মাই হবেন হয়তো। আমরা আবার অনিলের কথায় মনোযোগ দিলাম। অনিল বলেছিলেন মিনতির মামা বিয়ে ভেঙে দিতে চাচ্ছেন, কিন্তু মিনতি চলে তার মায়ের কথায়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, শুনেছি আপনার মা নেই? মিনতি অদ্ভুত হেসে বলেছিল, আমার মা না থেকেও আছেন। তার বিপদে আপদে নাকি তার মা ঠিক আসেন, তার সমস্যার সমাধান করে দেন তিনি। সেই মা নাকি তাকে বলেছেন আমি নাকি তার জন্মান্তরের স্বামী। মিনতি রৌরকেল্লার পোস্টাল ছাপ লাগানো উড়ো চিঠিটাও দেখালো। বলাই বাহুল্য হাতের লেখাটা অতসীর। তার মধ্যে ঘৃণিত অভিযোগ করা হয়েছে, শুধু পরকীয়াই নয়, আমি নাকি আমার স্ত্রী রুচিকেও হত্যা করেছি। এই কথাটাই অতসীকে চিনিয়ে দিল। বুঝলাম অতসী আমার কতদূর ক্ষতি করতে পারে। মিনতি হেসে বলেছিল, মামা বলেছিলেন চিঠিটা পুলিশের হাতে তুলে দিতে। আমি মামাকে বারণ করলাম, বললাম ভদ্রলোক বিপদে পড়ে যাবেন শুধু শুধু। আমি বিশ্বাস করি না যে রুচিকে উনি খুন করেছেন। আমি এত সব শুনবার পর মিনতিকে বিয়ে না করে আর পারলাম না। বিয়ের পর মিনতিকে নিয়ে রৌরকেল্লায় ফিরে গেলাম। শুনলাম অতসী রাগে দুঃখে তার মাসির বাড়ি জব্বলপুরে চলে গেছে। আসলে সেখানেও সে শিকার ধরতেই গিয়েছিল মাসির এক কচি পাইলট দেওরকে, এবং নিয়মে সেখান থেকেও আনসাকসেসফুল হয়ে ফিরে এলো। এবারও মাঝের দরজা খুলে রাতে চলে আসতে আরম্ভ করলো অতসী। আমিও 2-4 দিন নিজেকে সামলালেও আর পারলাম না শেষের দিকে। অতসী সম্বন্ধে যে কি ভয়ানক দুর্বলতা ছিল আমার।
মিনতির ঘুম ছিল খুব গভীর। ভাগ্যিস গভীর ঘুম ছিল, নাহলে পাশের ঘরে আলো নিভিয়ে অন্ধকারে আমাদের কথোপকথন নড়াচড়া সে ঠিক রুচির মতোই টের পেয়ে যেত। একদিন মিনতি বলল, অতসীর সঙ্গে তার খুব ভাব হয়ে গেছে, ভারী ভালো মেয়ে অতসী। উড়োচিঠি নিয়েও খুব আলোচনা হয়েছে দুজনের। মিনতির দৃঢ় বিশ্বাস আমাদের কোনো শত্রুই এইসব মিথ্যে বদনাম রটিয়েছে। এমন মিষ্টি মেয়ে অতসী, সে কি এসব খারাপ কাজ করতে পারে? অতসীর সঙ্গে ওর এত ভাব হয়েছে যে ওর মায়ের ছবি, বাপের বাড়ির অ্যালবাম সব দেখিয়ে দিয়েছে অতসীকে। সেদিন রাতেই আমি আর অতসী প্রথম মিনতির মাকে দেখি। আমরা কথা বলছি, বাইরের ঘরে অন্ধকারে মহিলার আবছায়া মূর্তিটা ঘরে এসে দাঁড়ালো। চোখ দুটো, বিশ্বাস কর অনুপম, ধকধক করে জ্বলছে। আমি আর্তস্বরে কে কে চিৎকার করে উঠলাম। অতসী ঊর্ধ্বশ্বাসে পালালো, মহিলাও অদৃশ্য হলেন। আমি ঘরে এসে দেখলাম মিনতি বিছানায় মুড়িসুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তাকে আর বিরক্ত না করে বাথরুমে, রান্নাঘর, বক্সরুম চারদিক খুঁজলাম। না, সেরকম চেহারার কোনো রকম মহিলাই সারা ফ্ল্যাটের কোথাও নেই। আমার গা ছমছম করে উঠল। ফিরে গিয়ে মিনতিকে ডাকলাম। ধর্মর করে ঘুম চোখে উঠে বসলো মিনতি। ওর পবিত্র মুখখানি দেখে আমি যেন মরমে মরে গেলাম। লজ্জায় অপমানে নিজেই নিজের মধ্যে গুটিয়ে গিয়ে বললাম, মিনতি, তোমার মা কেমন ছিলেন দেখতে? মিনতি উঠে ওদের ফ্যামিলি অ্যালবামটা পেরে নিয়ে এসে ওর মায়ের ছবি দেখালো। আমি চমকে উঠলাম। অবিকল ওই মহিলাকে দেখেছি আমরা, আমি আর অতসী। মিনতি বিহ্বল স্বরে আমাকে বলল, জানো, আজ রাতে মা স্বপ্নে এসেছিলেন। বললেন, রুচিকে যে মেরেছে আমি তাকে ছাড়ব না, আমিও তাকে মারব। মা বললেন, রুচির অতৃপ্ত আত্মা নাকি আমাদের এই বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস কর অনুপম, আমি আত্মা, অলৌকিক এসব কিছুতেই বিশ্বাস করতাম না। ভয়ে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। পরদিন রাতে অতসীর চিৎকারে আমাদের দুবাড়ির সকলের ঘুম ভেঙে যায়। অতসীকে পাওয়া গেল দুবাড়ির মাঝের দরজার কাছে। বোধহয় সে রাতের অভিসারে আসছিল, তার ঘাড় ভাঙা, দু চোখে বিস্ফারিত ভয়। হাসপাতালে খুব অল্প সময়ের জন্য অতসীর জ্ঞান হয়। তখন সে শুধু মিনতির দিকে তাকিয়ে বলেছিল, বৌদি, তোমার মা, তোমার মা। মিনতির এত নরম মন যে ওই অতসীর জন্যও কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে কতদিন। তারপরে আমরা বদলি হলাম কলকাতায় এসে চাকরি বদল করে এই দার্জিলিংয়ে। এই যে দেখছিস বড় চাকরি, এই পরিবর্তিত জীবন, এ সবই ভাই ওই বউ ভাগ্যে। অনুপম বলল, আচ্ছা অনিল, বৌদির মায়ের চেহারা ঠিক কেমন ছিল বলতো? কাঁচা পাকা চুল, চিবুকে আঁচিল, অনেকটা মিনতির মুখের ছায়া আছে। যখন দেখা যায় তখন পরনে থাকে শতরঞ্জবার শাড়ি, সাধারণভাবে পরা। অতসীর মৃত্যুর পর 1 বছর চলে গেছে, এখনও কখনো তাকে দেখা যায়। আমাদের এই দার্জিলিংয়ের বাড়িতেও দেখেছি। অনুপম লাফিয়ে উঠে বলল, মিনতির মায়ের কোনো ছবি দেখাতে পারিস আমায়? কেন পারবো না, এই তো। কফি টেবিলের তলার থাকে গোছ করা অ্যালবাম থেকে একটা পুরানো অ্যালবাম বেছে একটা পাতা খুলে ধরল অনিল চৌধুরী। এই তো। আমি আর অনুপম ঝুঁকে পড়ে দেখে মুখ চাওয়াচাই করলাম। বোঝা গেল একটু আগেই আমরা দুজনেই একে দেখেছি। হঠাৎ অনুপম অনিল চৌধুরীকে বলল, বৌদির কোষ্ঠী আছে? না। এক্ষুনি হাত দেখাতে পারিস? দেখিস তারা কিসের? না, দেখলে এখনই দেখতে চাই। আর একটি শর্তে, বৌদির হাত আমি একা দেখব, তুই বা অসিত কেউ থাকতে পারবে না সে ঘরে। অনিল চৌধুরী খুব কৌতূহলী হয়ে উঠে দাঁড়ালেন। আমি বাধা দিয়ে বললাম, আজ থাক না। না। অনুপমের শরীরে যেন কিসের ভর হয়েছে। সে বলল, ব্যাপারটা জরুরি, তোকে পরে বলবো অনিল, বুঝছিস না? ভালো হোক খারাপ হোক, মেয়ের মায়ায় বদ্ধ হয়ে একটি আত্মার এভাবে বারবার দেখা দেওয়া তো ঠিক নয়, তোদের ক্ষতি হতে পারে। অনিল চৌধুরী উঠে দাঁড়ালেন, বললেন, বেশ, তোর শর্ত মেনে নিচ্ছি। আমি ওপরে যাচ্ছি, মিনতিকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমার সব কৌতূহল মেটাবে কাল সকালে। আমিও উঠে বেরিয়ে যাচ্ছিলাম। অনুপম আমাকে জোর করিয়ে বসালো। থাক না, যাচ্ছিস কোথায়? অনিল উপরে উঠে গেছে, ও তো আর দেখতে আসছে না, তুই আছিস কি নেই। অল্পক্ষণ পরে মিনতি চৌধুরী এলেন। সাদা শাড়ির ওপর সাদা লাল জড়ানো, চুল এলো করা, মুখে ঘন করে ক্রিম মেখেছেন, চোখে ঘুমের ছোঁয়া। আপনি হাত দেখতে পারেন অনুপমবাবু? চোখ দুটি হেসে উঠল মিনতির। অনুপম বলল, পারি, কিন্তু এখন আপনার হাত দেখব না, আপনার মায়ের ছবি দেখব।
অবাক হয়ে মিনতি চৌধুরী সামনের অ্যালবামটা খুলে ওর মায়ের ছবি দেখালেন। অনুপম ভালো করে ছবিটা দেখে বলল, এটা আপনার মায়ের ছবি নয়। মিনতি এবার চমকে সাদা হয়ে গেলেন। মানে, আপনার সঙ্গে আপনার মায়ের মুখে সাদৃশ্য থাকতে পারে, কিন্তু আপনার হাতে যেখানে কাটা দাগ, আপনার মায়ের ঠিক সেখানে কাটা দাগ থাকে কি করে? আমি এবার চোখ নামিয়ে দেখলাম, আশ্চর্য, মিনতি চৌধুরীর কনুইয়ের কাছে যে দাগটা জ্বলজ্বল করছে সেটা ওর মায়ের ছবির কনুইতেও আছে। আঠা দিয়ে সাটা ছবিটা চটচট করে ছিঁড়ে ফেলল অনুপম। এই অ্যালবামে সব ছবি কর্নার দিয়ে লাগানো, শুধু এই একটি ছবি আঠা দিয়ে সাটা কেন মিসেস চৌধুরী? এই জন্যে কি? আপনার ভাগ্য খুব ভালো যে অনিল এটা খেয়াল করেনি। এ ছবি অ্যালবামে রাখা উচিত নয়। ছবির উল্টো পিঠে আবছা অক্ষরের যেটুকু ছেঁড়া কাগজের আঁচ থেকে উদ্ধার করা গেল তাতে লেখা, স্নেহময়ীর রূপসজ্জায় মিনতি রায়। অনুপম বলল, আপনি যে এককালে অ্যামেচার থিয়েটারে অভিনয় করতেন মিসেস চৌধুরী, সে আমি শুনেছি অনিলের কাছে। যে জন্য মায়ের রূপসজ্জা, সে কাজ তো হয়ে গেছে, এখন আর কেন? তাছাড়া আপনার মা মারা গেছেন আপনার অল্প বয়সে, তখন কি তার পাকা চুল আর বয়স্ক চেহারা ছিল? মিনতি চৌধুরী মুখ নামিয়ে নিলেন। না, শুধু ছবিটা নয়, ওই শাড়ি, পরচুলা, আঁচিলটা পর্যন্ত নষ্ট করে ফেলতে হবে। আর রিস্ক নেওয়া উচিত নয়। কবে অনিল দেখে ফেলবে সব বুঝতে পারবে, তা ঠিক আছে? অনুপম আর আমি দেখলাম মিনতি চৌধুরীর চোখ চেপে জল পড়ছে। অনুপম বলল, আপনাকে দেখবার আগেই আমি জানি আপনি কাউকে হত্যা করেছেন। সে অতসী, তাই না? মিনতি মাথা নোয়ালো। মায়ের গল্পটা বানালেন কেন? চাপা গলায় মিনতি বললেন, উপায় ছিল না, মামা আমাকে ক্রমাগত কুপথে ঠেলছিলেন। আমার তখন একটা বিয়ে করে সরে যাওয়া জরুরি ছিল। আপনি রোডকেল্লায় গিয়ে সব বুঝতে পেরেছিলেন? পারবো না? মিনতি চৌধুরী অদ্ভুত হাসলেন। আমার ঘুম ছিল পাতলা, অবশ্য অভিনয় করতাম যেন গাঢ় ঘুমে অজ্ঞান হয়ে আছি। আমি সব দেখেছি, সব শুনেছি, আর রাগে ঘৃণায় শুধু জ্বলেছি আর জ্বলেছি। অতসীকে মারলেন কি করে? ওকে মায়ের ওই ছবি দেখিয়েছিলাম, মাঝে মাঝে মায়ের দেখা দেওয়ার গল্প করেছিলাম, একদিন দেখাও দিয়েছিলাম ওই বেশে, আর শেষ দিন চুলের মুঠি ধরে ওকে আছড়ে ফেলে দিই। কথাটা শুনে অনুপমের কোনো রকম ভাব বৈকল্য দেখলাম না, কিন্তু আমার সারাটা শরীর থরথর করে কেঁপে উঠল। অনুপম এবার মিনতি চৌধুরীর হাতখানি তুলে নিয়ে ভালো করে দেখে বলল, সত্যি বলছি, আপনি সাক্ষাৎ লক্ষ্মী, সাধ্বী, কল্যাণী, কৃতি সন্তানের জননী হবেন আপনি। পুরনো সব কথা ভুলে যান, সব প্রেত আর ছায়ামূর্তির কথা। অনিল জিজ্ঞেস করলে বলবেন আপনার মায়ের ছবি অ্যালবাম থেকে আমি ছিঁড়ে ফেলেছি। ছদ্মবেশ আর পরচুলার প্যাকেটটা আজ রাতেই আমাকে দিয়ে দিবেন। আমি কলকাতায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবো। যান, শুতে যান এবার। আমি আর আপনাকে মিসেস চৌধুরী বলবো না, বৌদি বলবো। এতক্ষণে মিষ্টি একটি হাসি ফুটল মিনতি চৌধুরীর মুখে। রাহুমুক্ত কণ্ঠে তিনি বললেন, প্যাকেটটা গেস্ট রুমের দেরাজের নিচের তলায় রাখা আছে। আজকের রূপসজ্জার পর তাড়াহুড়ায় বেশি দূরে সরিয়ে রাখতে পারেননি। তারপর আমাদের নমস্কার করে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। শেষ।